দর্শক এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ। অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক পার্লামেন্টে। ধন্যবাদ। হ্যাঁ, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা লালমনিরহাট সংসদীয় আসন যেটা 1, 2, 3 বিগত দিনে পরিসংখ্যানগুলো শুরুতে দেখেছিলাম, যেখানে দেখেছি আসলে জাতীয় পার্টির একটা প্রভাব সেখানে ছিল, আওয়ামী লীগের একটা প্রভাব সেখানে ছিল, জামায়াতকে আমরা 2বার দেখেছি, বিএনপিও বেশ কয়েকবার সেখান থেকে জিতে এসেছে। কিন্তু এবার ভোটের মাঠের প্রেক্ষাপট ভিন্ন, দুইটি দল আসলে নির্বাচনে নেই। সেই জায়গায় আপনাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এনসিপিও আছে, তরুণদের একটি দল। সবকিছু মিলিয়ে আপনাদের ভোটের নির্বাচনী মাঠে চ্যালেঞ্জ কতটুকু বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে দীর্ঘ সময়কালীন বাংলাদেশে তো কোনো নির্বাচন হয়নি, 3টে নির্বাচন, যেগুলো পরিসংখ্যান আপনারা দেন যে এখানে আওয়ামী লীগের প্রভাব ছিল, জাতীয় পার্টির প্রভাব ছিল, এগুলো তো বিনা ভোটে ওরা নির্বাচিত হয়েছিল। আপনি 14 সাল, 18 সাল, 24 সাল, এই পরিসংখ্যান গুলো যখন দেন তখন মনে হয় যে ওদের অবস্থানটা শক্ত। নির্বাচন যদি সঠিক হতো তাহলে তো এই পরিসংখ্যানটা আসলে এইভাবে উঠে আসতো না। এটাই হলো একটা বিষয়। আর আমরা মনে করি যে বিগত ফ্যাসিবাদী আন্দোলনে আমরা লালমনিরহাটে যে আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে যে আন্দোলনের ভূমিকা আমরা রেখেছি, সেই ভূমিকার কারণেই আমার মনে হয় যে বিএনপির উপরে লোকে আস্থা হবে এবার। এবং আশা রাখি যে সামনে নির্বাচন নিশ্চয়ই এই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্যই তো এত সংগ্রাম আমাদের। আমরা মনে করি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে জনগণ তার ভোট দিবে, এবং ভোট দিলে ইনশাল্লাহ আমরা 3টি আসনেই বিএনপি বিজয় লাভ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে যে প্রশ্ন রাখতে হয় সেটা হচ্ছে, আপনাদের দলে বিভিন্ন রকম গ্রুপ, উপগ্রুপের কথা বলা হচ্ছে। একটু আগে এনসিপির এক সংগঠক যিনি যুক্ত হয়েছে তিনিও বলেছিল তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে সেখান থেকে সেই সুযোগটা হয়তো বা তারাও নিতে পারে। আপনারা সেই জায়গায় আসলে কতটা তৎপর সবাইকে এক হয়ে নির্বাচনমুখী করার জন্য নিজেদের, বা দল যাকে মনোনয়ন দিয়েছে তার না, পক্ষে কাজ এটা করার জন্য? না, আমাদের তো এখন পর্যন্ত প্রাথমিক মনোনয়ন দেয় 2টি আসনে, লালমনিরহাট 1 এবং আমার আসনটিতে, 2টাতে আমরা এখনো দিতে পারি নাই। তো এত বড় একটি রাজনৈতিক দলে নেতা কর্মীদের তো আকাঙ্ক্ষা থাকেই নির্বাচন করার জন্য, বিশাল দল। সুতরাং এখানে কোনো গ্রুপিং নাই, এখানে হয়তো তাদের প্রতিযোগিতা থাকতেই পারে। আমাদের এখানে যে 2টি মনোনয়ন দেয়া হয়েছে এখানে কোনো গ্রুপিং নেই। আর বাকি যে 2 নম্বর আসন, এটা আমরা শীঘ্রই হয়তো মনোনয়ন ঘোষণা করব। দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই সবাই কাজ করবে। আর এত বিশাল দলের ভিতরে প্রতিযোগিতাটা থাকাই স্বাভাবিক। নিশ্চয়ই। আরেকটি বিষয়, আসলে আমরা নির্বাচন এলে জনপ্রতিনিধিত্বে যারা নির্বাচন করতে চান তাদের মুখে আমরা অনেক কথাই শুনি, কিন্তু নির্বাচন এলে তার প্রত্যাশার সাথে জনগণের প্রাপ্তির একটা ফারাক থেকে যায়। ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, আপনাদেরও বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি আছে, কথার কাজের সাথে কতটুকু মিল থাকবে বলে আপনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন? না, আমি আমার কথা বলতে পারি। আমি যেহেতু 2001 সালে নির্বাচিত হয়েছিলাম এই এলাকার, আমি কতটুকু কাজ করেছি, কি করতে পেরেছি, এটি জনগণই বিচার বিশ্লেষণ করে। তাদের মুখ থেকে শুনলেই ভালো হবে। মনে করি আমরা আমাদের এলাকাটা একটা পশ্চাৎপদ এলাকা, সীমান্তবর্তী জেলা। এখানে অনেক বৈষম্য হয়েছে অতীতে। বিগত ফ্যাসিস্ট সরকারের সব ক্যাবিনেটে একজন করে মন্ত্রী ছিল এখানে। প্রত্যেকটা ক্যাবিনেটেই একজন করে মন্ত্রী দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো কাজ করেনি আমাদের এলাকা। আপনারা সবাই জানেন যে তিস্তার অববাহিকা আমাদের লালমনিরহাট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 5টি উপজেলায় এখানে আক্রান্ত হয়েছে, অথচ সেই তিস্তা ঘিরে কোনো পরিকল্পনা তারা নিতে পারেনি। আমরা জানেন যে জাগোবাহে তিস্তা আন্দোলন করে যাচ্ছি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে। এটি আমরা আশা করি যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে তিস্তার অববাহিকা শুধু লালমনিরহাট জেলা না, রংপুরের বৃহত্তর 5টি জেলা, 2 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে। এই যে যারা তিস্তা নদীর করাল গ্রাসে যারা ভূমিহীন হয়েছে, বাড়িহীন হয়েছে, যারা এখান থেকে চলে গেছে বিভিন্ন জায়গায়, যারা একসময় বড় গৃহস্থ ছিল, যাদের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, তারা আজকে নিঃস্ব ফকির হয়েছে। তাদের জন্য কেউ কোনো আন্দোলন করেনি, কর্মসূচি নেয়নি, একমাত্র আমরা নিয়েছি এটা। এবং আমরা অন্যদেরকেও আহ্বান জানিয়েছি, তারাও ছোট ছোট আকারে হয়তো এখানে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এটা একটা জনদাবিতে পরিণত হয়েছে। আমরা আশা করি যে এই একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে রংপুরের সিনারি পরিবর্তন হয়ে যাবে। রংপুরের লোক সবচেয়ে বেশি খাদ্য এবং অন্যান্য শস্য উৎপাদন করে, শস্য ভান্ডার রংপুর, অথচ রংপুরের লোক খেতে পারে না।
আমাদের এই লালমনিরহাট জেলায় ভুট্টা বাংলাদেশের 1/3 উৎপাদন হয়, অর্থাৎ ভুট্টা কেন্দ্রিক কোনো শিল্প কারখানা এখানে নির্মাণ করা হয়নি। আমাদের পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা, যাতে করে মানুষ নিজের বাড়িতে ভাত খেয়ে এই শিল্প কারখানাগুলোতে কাজ করতে পারে। নিশ্চয়। আমাদের আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের একটি ল্যান্ডপোর্ট আছে, বুড়িমারি ল্যান্ডপোর্ট। সেই ল্যান্ডপোর্ট থেকে একটা রাস্তা আছে, এটি যে এত বিধ্বস্ত অবস্থা, 17 অর্থাৎ বছর এই যে রাস্তাটাই সীমান্তবর্তী তারা যে ঠিক করতে পারেনি। অবকাঠামোগুলো আছে কৃষি নির্ভর গড়ে তোলার জন্য আপনারা যথেষ্ট কাজ করার চিন্তা ভাবনা করছেন, যে জায়গায় বৈষম্যগুলো হচ্ছে সেগুলো হয়তো আপনারা রাখতে চাচ্ছেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ, নির্বাচনী ভাবনা আমাদের মাধ্যমে তুলে ধরার জন্য।